আমার চোখে কিন্তু এই ড্রেসটা একদম বেস্ট। দেখো তো অনামিকা, তোমার এই ড্রেসটা পছন্দ হয় কিনা? ভাইয়া আমার চোখের সামনে ভাবির বোনকে একটা ড্রেস দিয়ে এই কথা বলল। ভাবির বোন তাড়াতাড়ি করে ভাইয়ার হাত থেকে ড্রেসের প্যাকেটটা নিয়ে বলল, দুলাভাই ড্রেসটা তো অনেক সুন্দর, আমার জন্য আনছেন? ভাইয়া বলল, তোমার কি পছন্দ হয়েছে? অনামিকা তখন বলল, অনেক পছন্দ হয়েছে ভাইয়া, ড্রেসটা অনেক সুন্দর। ভাবি তখন ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তা তোমার বোনের জন্য আনছো নাকি? ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে ভাবিকে বলল, আরে না, এত টাকা আছে নাকি, অনামিকার জন্য শুধু এই ড্রেসটা নিয়ে আসছি। কারণ ওই দিন অনামিকা বলছিল দুলাভাই খালি শালিকে দেওয়ার সময় শূন্য, তাই তো এই অনামিকার জন্য এই ড্রেসটা নিয়ে আসছি। তখন ভাবির বোন বলল, আরে দুলাভাই আমি তো এসব মজা করে বলছিলাম। তখন আমি তাদের মুখ থেকে এসব কথা শুনে ওইখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। রুমে চলে গেলাম। আমার রুমে এসে খাটের উপর বসে ভাবছি আর কান্না করছি। বাবা মারা যাওয়ার পরে ভাইয়াকে এই সব কিছু ভাবছিলাম আমি আর মা, কিন্তু ভাইয়া বিয়ের পরে কেমন জানি হয়ে গেছে। আমরা খেয়েছি কিনা সেটা তো দূরের কথা, আমরা বেঁচে আছি কিনা সেটাও জানার প্রয়োজন মনে করে না। আমি আর নিতে পারছি না সত্যি। চোখ মুছে মায়ের রুমের দিকে চলে যাই। মায়ের রুমে গিয়ে দেখি মাও কান্না করতেছে। মা আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে বলল, তোকে একটা বিয়ে দিতে পারলে আমি বাঁচি, অন্যের হাতে আর তোকে চেয়ে থাকতে হবে না। আমি অবাক হয়ে মাকে বললাম, মা তুমি কেন এগুলো দেখতে গেলে? ভাইয়া তো এতদিন আমাদের অনেক দেখে আসছে, এবার না হয় তাদের একটু দেখুক। মা বলল, আমি জানি রে মা, তুই অনেক কষ্ট করে তোর মনের কথা লুকায় রাখোস, তবে আমি তোর জন্য সবসময় অনেক দোয়া করি। আমি বললাম, হ্যাঁ মা, তোমার দোয়া থাকলে আমার সব কিছুই হবে। এই বলে সারা রাত মা আর মেয়ে কান্না করলাম। পরের দিন সকালবেলা ভাবি একটা হলুদ রঙের গাউন পরে আমার সামনে আসলো। এসে আমাকে বলতেছে, দেখো তো আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটাতে। আমি বললাম, অনেক সুন্দর লাগতেছে ভাবি, তুমি তুলে রেখেছিলে বলেছি ড্রেসটা। বলতেছে, আরে না, গতকালকে তোমার ভাইয়া অনামিকা ড্রেসের সাথে আমার জন্যই টানছিল। আমি এই কথাটা শুনে একটু মলিন হাসলাম। কখনো ভাবিনি আমার ভাই বিয়ের পরে এতটা পর হয়ে যাবে। গতকাল ভাই আমাকে সামনে বলল যে শুধু অনামিকার জন্য আনছে, তার কাছে নাকি কোনো টাকা নাই, কিন্তু ঠিকই ভাবির জন্য লুকায় নিয়ে আসছে। কত সুন্দর করে ভাই বিয়ের পরে লুকোচুরি শিখে গেছে, কি নিখুঁত অভিনয় শিখে গেছে। আমি এই কথাগুলো মনে মনে ভাবতেছিলাম। ভাইয়া ভাবি তখন বলল, কি ভাবতেছো? ড্রেসটা সুন্দর হয়েছে তো? আমি তখন ভাবনা থেকে বের হয়ে বললাম, হ্যাঁ ভাবি, ড্রেসটা অনেক সুন্দর, তোমাকে অনেক মানাইছে। ভাইয়া তোমাকে সত্যি খুব ভালোবাসে। ভাবি বলল, হ্যাঁ, দেখতে হবে না স্বামী টাকার। আমি বললাম, ঠিক আছে ভাবি, আমি একটু বের হবো, আজকে একটা অফিস ইন্টারভিউ আছে, এই বলে আমি বের হয়ে গেলাম। এরপর ভাইয়ার শালী অনামিকা রুমে বসে ফোন টিপছে আর কথা বলতেছে। তারপর ভাবি 2 কাপ কফি নিয়ে তাদেরকে দেয়। ভাবি বলল, তোমার বোনকে কি কোনো শাসন বারণ করবে না নাকি? ভাইয়া বলতেছে, কেন কি হয়েছে? বলতেছে, কেন কি হয়েছে মানে কি? তোমার বোন তো আজকাল ঠিক মতো বাড়িতে আসে না, কখন কোথায় চলে যায় তারও ঠিক নাই। একটু আগেও কোথায় যেন বের হয়ে গেল। আমি জিজ্ঞেস করাতে বলতেছে, কোথায় নাকি কিসের কি ইন্টারভিউ দিতে যাচ্ছে। তোমার বোন যদি এই বয়সে বাহিরে ঘোরাফেরা করে তাহলে মানুষ কি বলবে? তোমার মান সম্মান কি কিছু থাকবে? তখন আমার ভাবির বোন অনামিকা বলতেছে, দুলাভাই কিছু মনে করবেন না, আমাদের এলাকার এক মেয়ে এরকম চাকরির কথা বলে বলে বাহিরে বের হতো। তারপর আমাদের এলাকার আরেক লোক তাকে এক পতিতালয়ে দেখছিল। আপনার বোনও যদি টাকার জন্য এই কাজ করে? তখন ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি দেখছি। ভাইয়া আরো বলল, আমি কি তাদেরকে কোনো দিক থেকে কোনো কিছুর জন্য কমতি রাখছি? আজকে ও বাড়িতে আসুক। ভাবি বলল, বাড়িতে আসলে কি করবে? বোনকে তো সামনাসামনি দেখলে, বোনের মুখ দেখলে সব কিছুই ভুলে যাও, বোনের চেহারা দেখলে তো তখন কিছুই বলতে পারো না। ভাইয়া বলল, আজকে তুমি শুধু দেখবে আমি জ্বর কি করি। ভাবি এমন ভাবে আমার নামে ভাইয়ার কাছে নানান মন্তব্য করত, আর ভাইয়াও সেগুলাই বিশ্বাস করত। বিকেলে আমি বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার সাথে সাথে ভাইয়া আমার সামনে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আর আমাকে বলল, তোকে এইভাবে বাহিরে যেতে কে বলছে? বাহিরে এরকম নোংরামি করে বেড়াস, তোর লজ্জা করে না? আমাদের পরিবারের কোনো মান সম্মানই তুই রাখবি না। আমি বললাম, ভাইয়া আমি কি করছি? এমন সময় মা আসলো। মা এসে ভাইয়াকে বলল, তুই আমার বিবাহযোগ্য মেয়ের গালে এরকম করে হাত তুলতে পারস না, তোকে তো এমন শিক্ষা আমি দেইনি। ভাইয়া বলল, মা তুমি চুপ করো, তোমার লাই পেয়ে পেয়ে ও মাথায় উঠে গেছে। ও বাড়ি ছেড়ে কেন গেছে? আমি বললাম, ভাইয়া আমি একটা অফিসে ইন্টারভিউ দিতে গেছি। ভাইয়া বলল, ইন্টারভিউ দিতে গেছস না অন্য কিছু করতেছ? তোর ভাবি আমাকে সবই বলছে। আমি বললাম, ভাবি কি আমার সাথে গেছিল নাকি যে আমি কোথায় গেছি কি করছি সব দেখার জন্য? আর তাছাড়া আমি তো ভাবিকে বলেই গেছি। ভাইয়া বলতেছে, যাই হোক, আমি এত কিছু বুঝি না, তুই বাড়ি থেকে যাবি না। আমি বললাম, ভাইয়া আমার খরচ তো আমাকেই চালাইতে হবে, আমার মায়ের ওষুধ খরচ, আমার খরচ, এগুলো তো আমাকে চালাইতে হবে, আমাকে তো চাকরি করতে হবে। তুমি তো আর এইসব খরচ দাও না, তুমি তো সব সময় ভাবি আর ভাবির বোনকেই দাও। ভাইয়া বলল, কি আমি কি তোদেরকে কখনোই কোনো কিছু দেই নাই? তোরা যে বাড়িতে খাওয়া দাওয়া করো সেগুলো কি আমি চালাই না? মা বলল, হ্যাঁ বাবা তুইই দেস। আমাকে বলল, কাজল তুই আর একটা কথাও বলবি না। এই কথা বলে মা আমার হাত ধরে রুমে নিয়ে গেল। এদিকে ভাবি আর ভাবির বোন দরজার ওপাশ থেকে সবকিছুই দেখতেছে।
দুই বোন অনেক খুশি হয়েছে ভাইয়া যখন আমাকে মারছে। ভাইয়া বুঝতে পারতেছে না ভাইয়া যে ওদের হাতের পুতুল হয়ে যাচ্ছে দিন দিন। এরপর রুমে গিয়ে মাকে বললাম, মা চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, কারণ এখানে থেকে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, বরং দিন দিন আমরা অবহেলার পাত্রী হচ্ছি। আমরা তো আমাদের দৈনন্দিন কোনো জিনিসই ঠিক মতো পাচ্ছি না, শুধু দুই বেলা দুই মুঠো ভাত খেতে দেয়, তাও মাত্র এক তরকারি দিয়ে। অথচ ভাইয়া ভাবির ছোট বোন এদেরকে কত মজার মজার খাবার খাওয়ায়, কত ফল ফ্রুট খাওয়ায়। যত ফল ফ্রুট আনে সবই তো তাদের রুমে রেখে দেয়। তুমি যে অসুস্থ তোমাকে তো কখনো দেয় না। তুমি যে এত অসুস্থ তোমার তো একটু চিকিৎসাও করায় না। তোমার ছেলে আর তোমার নেই মা, তোমার ছেলে ভাবির বসে চলে গেছে। আমার মা আমার কথা শুনে আমার কান্না করতে করতে আমাকে বুকে জড়াই নিল। আমাকে বুকে জড়ায় কান্না করতে করতে বলল, মারে বাঁচবো আর কয়দিন, এই বয়স আমি তোর উপর আর এত দায়িত্ব চাপাইতে চাই না। তুই আমার লক্ষ্মী মেয়ে, আমি তোর জন্য সব সময় মন থেকে অনেক দোয়া করি। এরপর মা আমার কপালে চুমু দিয়ে বলল, দেখবি একদিন তুই অনেক বড় হবি। এরপর ভাবি কি কাজে যেন বাহিরে গেছে। এদিকে ভাবির রুমে দরজা আটকে দিয়ে, যেহেতু ভাবি বাসায় নাই আবার ভাবির রুমেরও দরজা আটকানো, তাই আমার একটু সন্দেহ হলো। আমি রুমের দরজার সামনে যেতেই শুনতে পেলাম অনামিকার কণ্ঠ, মানে আমার ভাবির ছোট বোনের কণ্ঠ। ভাবির ছোট বোন আমার ভাইকে বলতেছে, দুলাভাই কবে আপনি আমার বোনকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবেন, আমার তো আর তর্স হইতেছে না। ভাইয়া বলল, আরে বাবা সবই হবে, আমাকে একটু সময় দাও, আগে আগে মা আর বোনকে বের করে দেই, তারপর আস্তে আস্তে তোমার বোনকেও বিদায় করে দিব। দেখবা এমন কিছু করব যে তোমার বোন নিজে থেকে আমার জীবন থেকে সরে যাবে। তারপর অনামিকা বলল, দুলাভাই আপনি সত্যিই অনেক বুদ্ধিমান, জানেন আপনার সাথে যখন একান্ত সময় কাটাই আমার খুব ভালো লাগে। এর বেশ কিছুদিন পরে ভাইয়া আর ভাবির ছোট বোন মিলে ভাবিকে ঘর থেকে বের করে দিচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে ভাবির ছোট বোনকে বলতেছে, তুই কি করে পারলি আমার নিজের বোন হয়ে আমার সাজানো সংসারটা এইভাবে ভেঙে দিতে? আর তোর উস্কানিমূলক কথা শুনে আমি আমার নিজের শাশুড়ি ননদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার ননদের নামে নানান ধরনের মিথ্যা কথা বলে ওর ভাইয়ের কানে বিষ ঢেলে দিছি। আসলে আমার ননদ আর আমার শাশুড়ির মতো এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই। এই ভালো মানুষদেরকে আমি মিথ্যা মিথ্যা অপবাদ দিছি। এই ভালো মানুষগুলোর সাথে আমি অবিচার করছি। এরপর ভাবি আমার আর মায়ের হাত ধরে ক্ষমা চাইলো। ভাবি আর কিছু বলতে পারলো না, ভাবি কান্নায় ভেঙে পড়ে, তারপর বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বেশ কিছুদিন পরে ভাবির বোনও ভাইয়াকে ছেড়ে চলে গেছে। ভাইয়ার সমস্ত টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে, একদম ভাইয়াকে পথের ফকির বানাই দিয়ে গেছে। এরপর ভাইয়া নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আর মায়ের কাছে ক্ষমা চাইছে। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি অন্য মানুষের ক্ষতি করবেন, আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবে। আপনি যা করবেন তার থেকে দ্বিগুণ ক্ষতি করবে। তাই অন্যের ক্ষতি করার আগে সাবধান। যাই হোক, গল্পটা কেমন লাগলো জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পেজের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।